আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা আমরা প্রথমে প্রসেস ইন্ডাস্ট্রিতে চাকরিতে প্রথমে জয়েন করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে, বা যারা প্রসেস ইন্ডাস্ট্রিতে চাকরি করার আগ্রহী, জানার ইচ্ছা আছে, মোটামুটি বেসিক কিছু টার্ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যারা প্রসেস ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাদের জন্য মোটামুটি একটা হেল্প হবে। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমেই যে জিনিসটা আছে সেটা হলো পাম্প। পাম্প নিয়ে আলোচনা করতে গেলে পাম্প সাধারণত একটা মেকানিক্যাল ডিভাইস, এর সাহায্যে কোনো ফ্লুইড বা প্রবাহীকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। তো পাম্প সাধারণত দুই প্রকার হয়, একটা হলো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প আর একটা ডাইনামিক পাম্প। আরও এর ভিতর ক্লাসিফিকেশন আছে, তো আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা আলোচনা করব একদম টোটাল। তো আপাতত আমরা বেসিক যেটা এটা জানার চেষ্টা করব। তো সাধারণত দুই প্রকারই হয়, আপাতত এই দুই প্রকারই জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখন যেটা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার প্রসেস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হলো সেন্ট্রিফিউগাল পাম্প। আর সেন্ট্রিফিউগাল পাম্প চালানোর কিছু নিয়ম আছে, সেটা আমি মোটামুটি লেখার চেষ্টা করছি। এখানে প্রথমে সাকশন ভালভ খুলতে হবে, তারপরে ক্যাচিংয়ে ফ্লুইড দ্বারা ভরতে হবে, তারপরে বার্নিং করতে হবে, ইউটিলিটি সিস্টেম চেক দিতে হবে, এলসিএস মোড সিলেক্ট করে পাম্প চালাতে হবে, তারপরে ডিসচার্জে প্রেশার উঠলে ভালভ খুলে দিতে হবে। দ্যাটস ইট। এইভাবেই মূলত পাম্প চালাতে হয়। তারপরে ক্যাভিটেশন হলো মূলত এক ধরনের ক্ষয় পাম্প চালুর, এটা মূলত আপনার পাম্পের ক্যাচিং এবং ইম্পেলারে সংঘটিত হয়ে থাকে। এই পাম্প চালানোর আগে এর ভিতরে যদি বায়ুর বুদবুদ বা বাবল থাকে, তো পাম্প যখন চালু করা হয় এটার আরপিএম 1500, 3000 এরকম থাকলে আপনার এই বায়ুর বুদবুদগুলো আপনার ক্যাচিং এবং ইম্পেলারে অনেক আঘাত হানে যে ক্ষয়টা হয় ওইটাকেই মূলত আমরা ক্যাভিটেশন বলি। আর প্রাইমিং, আর পাম্পকে ক্যাভিটেশনের হাত থেকে রক্ষা করার জন্য এই বায়ের বুদবুদগুলো রিমুভ বা দূর করার প্রয়োজন পড়ে, যার কারণে পাম্পের ডিসচার্জে যে ভেন্ট পয়েন্ট আছে ওই ভেন্ট পয়েন্ট দিয়ে কিছু পরিমাণ লিকুইড ড্রেন করলে বাবলগুলো চলে যায়। তো এই প্রক্রিয়াকে মূলত প্রাইমিং বলা হয়। তো পাম্পকে গ্র্যাভিটেশনের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু প্রাইমিং করা হয়। তারপরে বারিং, তো দেখা যাচ্ছে যে আমাদের পাম্প এবং মোটরের যে জয়েন্ট আছে শ্যাফট দ্বারা জয়েন্ট করতে হয়। তো এই শ্যাফটটা আমাদের অনেক সময় প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে যে মোটর সাইড জ্যাম হতে পারে, পাম্প সাইড জ্যাম হতে পারে। তো পাম্প চালানো যদি আমরা এইভাবে স্টার্ট করে দিই জ্যাম অবস্থায়, তো মোটর পুড়ে যেতে পারে, যার কারণে আপনার আগে শ্যাফটটা ফ্রি আছে কিনা এটা দেখে নিতে হয়। এই প্রক্রিয়াকেই মূলত বারিং বলা হয়। তো আমরা পাম্প দিয়ে তো স্থানান্তর করব ফ্লুইডকেই। তো ফ্লুইড কাকে বলে এটাও তো জানতে হবে আমাদেরকে। তো ফ্লুইড আসলে এটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, এটা এক স্থান থেকে অন্য স্থানে স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে, এটাকেই মূলত ফ্লুইড বলা হয়। আর ফ্লুইড সাধারণত দুই প্রকার হয়ে থাকে, লিকুইড বা তরল, গ্যাসিয়াস বা গ্যাস যেটা আছে, এই দুই ধরনের ফ্লুইড হয়ে থাকে। তো ফ্লুইডকে পরিমাপ করার জন্য আমরা যে স্থানান্তর করব, এই স্থানান্তর করতে হলে এটার একটা কি পরিমাণ স্থানান্তর করতেছি এটার মেজারমেন্টের জন্য যেসব মিটার ইউজ করা হয় তাদেরকে ফ্লো মিটার বলা হয়। আর এই ফ্লো মিটার বিভিন্ন টাইপের হয়ে থাকে, দেখা যাচ্ছে রোটা মিটার আছে, ভেঞ্চুরি মিটার আছে, অরিফিস মিটার আছে, পিটোর টিউব আছে, আর আলট্রাসনিক ফ্লো মিটার আছে, ম্যাস ফ্লো মিটার আছে, টারবাইন ফ্লো মিটার আছে, বিভিন্ন প্রকার ফ্লো মিটার আছে, দেখে নিন আপনারা। তো ডেনসিটি, ফ্লুইডের তো ডেনসিটি থাকে, কোনো পদার্থর তো ডেনসিটি যেটা, আর সাধারণত বলা হয় যে পদার্থের একক আয়তনের বিদ্যমান ভরের পরিমাণ, এটাকে মূলত ডেনসিটি বলা হয়। পাশে ফর্মুলা আছে, আপনারা দেখে নিন। তো ভিসকোসিটি বা সান্দ্রতা, এটা মূলত তরলের আভ্যন্তরীণ যে সংশক্তি, যার ফলে প্রবাহের বাধা প্রদান করার যে ক্ষমতা, সেটাকেই মূলত আপনার ভিসকোসিটি বলা হয়। আর ভিসকোসিটি মূলত সারফেস রেজিস্ট্যান্স অফ এ ফ্লুইড মানে এটার বোঝায়। আর কম্প্রেসর
আমাদের প্রসেস ইন্ডাস্ট্রিগুলো তো অনেক সময় অনেক লাইনে বা পাইপ লাইনে বা বিভিন্ন জায়গায় প্রেশারের প্রয়োজন পড়ে। তো প্রেশার, এক্সটার্নাল প্রেশার দিতে হলে কম্প্রেসরের দরকার হয়। আর এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, গ্যাসকে সংকুচিত করে উচ্চ চাপে রূপান্তর করার যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকেই কম্প্রেসর বলা হয়। আর এটাও সাধারণত পাম্পের মতো দুই প্রকারই আছে, আরও ক্লাসিফিকেশন আছে এই দুই প্রকারের ভিতরেই, সেটা ইনশাল্লাহ আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তো মূলত যে দুইটা প্রকার আছে সেটা হলো পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর অ্যান্ড ডাইনামিক কম্প্রেসর। আমাদের পাইপলাইনে তো বিভিন্ন ধরনের ভালভ ইউজ করতে হয়। দেখা যাচ্ছে এই ভালভ বিভিন্ন লাইনের জন্য, বিভিন্ন ফ্লুইডের জন্য, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকারের ভালভ ইউজ করা হয়। কোন লাইনে কী ধরনের ভালভ ইউজ করতে হবে এটা মোটামুটি আমি দিয়ে দিছি। যেমন ধরেন গেট ভালভ, গ্লোব ভালভ, বল ভালভ, বাটারফ্লাই ভালভ। তো গেট ভালভ প্রবাহ সম্পূর্ণ বন্ধ করতে বা চালু করতে ইউজ করা হয়। প্রেশার রিলিফ ভালভ কোথায় ইউজ করতে হয় এরকম দেওয়া আছে, মোটামুটি কিছু চিত্র দেওয়া আছে, দেখে নিতে পারেন। পাইপলাইনের প্রোটেকশন রক্ষা করার যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি। ক্যাথোডিক প্রোটেকশন, তারপরে কোটিং আছে, পাইপলাইন মার্কার্স আছে, এই মোটামুটি। তো তাপমাত্রা, প্রসেস ইন্ডাস্ট্রিতে হিট বা তাপ এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। তো আমি মোটামুটি এইখানে আপনাদের শুধুমাত্র সংজ্ঞাটা দিছি, বিস্তারিত অন্য একটা ভিডিও আলোচনা করব। জাস্ট সংজ্ঞাটা এখন আপনারা দেখে রাখেন। তো থার্মোডাইনামিক্স, তাপ ও গতিবিদ্যা যেটাকে বলা হয়, আর এটাকে সহজভাবে বলতে তাপ, কাজ এবং শক্তির যে রূপান্তর সেটাকেই মূলত থার্মোডাইনামিক্স বলা হয়। আমি প্রথম সূত্রটা দিয়ে নিছি, দেখে নিন। তো চাপ কি, ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কেই মূলত চাপ বলা হয়। এখানে ফর্মুলাটা দেওয়া আছে P=F বা একক আয়তনের যে একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত চাপটা, এটাকেই বলকেই চাপ বলা হয়, ঠিক আছে। তো চাপ পরিমাপের বিভিন্ন ধরনের যন্ত্র আছে। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করা লাগে। ব্যারোমিটার আছে, মনোমিটার আছে, বার্ডন টিউব গেজ আছে, ডিজিটাল প্রেশার গেজ আছে, ভ্যাকুয়াম গেজ আছে। বিভিন্ন লাইনের জন্য বিভিন্ন ধরনেরটা ইউজ করা লাগে। তো আমরা প্রসেস ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাদের পার্সোনাল প্রোটেকশনটাও অনেক ইম্পর্টেন্ট। এখানে কিছু দেওয়া আছে, ফেস শিল্ড, গ্লোভস আছে, সেফটি গগলস আছে, সেফটি শু আছে, এগুলো। তো থ্যাংক ইউ, আজকের মতো এটুকুই। ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে আবার কোনো দিন।